বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। কোন রঙে রাঙবে বাংলা, সবুজ, গেরুয়া না লাল, সেদিকেই কিন্তু এখন নজর সকলের। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক রণক্ষেত্র হয়ে গিয়েছে গরম। প্রার্থীরা জোর কদমে করছেন প্রচার, আর সেই আবহে আজ আমরা পৌঁছে গিয়েছি বালিগঞ্জের বিজেপি প্রার্থী ডক্টর শতরূপার আবাসনে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রোড শো। তবে রোড শো শুরু হওয়ার আগে কিন্তু কলকাতা টিভির আড্ডায় আমরা পেয়ে গেছি আজকে ডক্টর শতরূপাকে। দিদি, কেমন আছো? আর আমি যেটা দেখলাম, তুমি বলেও ছিলে একটা ইন্টারভিউতে যে নাম ঘোষণার 4 ঘন্টা পর থেকেই তোমার প্রচার একেবারে শুরু হয়ে গিয়েছিল। আমার হেঁটে বালিগঞ্জ 3বার ঘোরা হয়ে গেছে, অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া আমার টিম ঘুরছে ডোর টু ডোর, যেখানে যেখানে সব জায়গায় গেছি, সব রাস্তায় গেছি। কিন্তু এখন বিধানসভার জন্য প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্লোর এত হাই রাইজ আছে, সম্ভব হচ্ছে না। বাট আমি রাস্তায় আছি, তো ওটা ঘুরছে। আর আমার এর আগে 2টো রোড শো হয়ে গেছে। আজকে তোমরা যেটা দেখবে, আজ থেকে কন্টিনিউয়াস এন্ড অফ ক্যাম্পেইন অবধি রোজ একটা করে রোড শো। মানুষের রিয়াকশন কি দেখতে পাচ্ছেন? যখন আমরা বালিগঞ্জের ব্রিজ দিয়ে আসছিলাম, তখনও দেখলাম জায়গায় জায়গায় লেখা আছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো যখন র্যালিতে বেরোচ্ছেন, মানুষ কি বলছে? র্যালি তো এখন বেরোচ্ছি, আমি তো ঘরে ঘরে, দরজায় দরজায়, অনেক রাস্তায় রাস্তায় পৌঁছে গেছি। এবং মানুষের উপচে পড়া ভালোবাসা, কি বলবো, জড়িয়ে ধরছে, হাত ধরে বলছে আপনি পাল্টান, আপনি আসুন। এবং অনেক মানুষ আছে যারা হয়তো ওপেনলি আসছে না, কিন্তু আমি দেখছি আড়ালে চোখে চোখাচোখি করে, ওয়েটিং, একটা আই কন্ট্যাক্ট হবে, বলবে আছি। তো আমি এটা কিন্তু 2011 যখন দাঁড়িয়েছিলাম এটা ফিল করিনি, বুঝতে পারিনি আমি এটা। কিন্তু এবার আমি বুঝতে পারছি মানুষ কিন্তু চাইছে। এই যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, কি পাল্টানোর দরকার বলে মনে করছেন আপনি? সরকার হচ্ছে সব কিছু। এই পশ্চিমবঙ্গের এখন যা হাল, সেটার মূলে হচ্ছে তৃণমূল সরকার, যার শীর্ষে বসে আছে মুখ্যমন্ত্রী নিজে। এবং এইটা না পাল্টালে প্রপার চাকরি, প্রপার শিক্ষা, প্রপার সামাজিক যে আস্ফালন হওয়া উচিত, ইনফ্রাস্ট্রাকচার, বালিগঞ্জের মতন শহরে এখনও অধিকাংশ বস্তিতে, অধিকাংশ কেন, সমস্ত বস্তিতে আমি বলবো, বালিগঞ্জের অধিকাংশ জায়গায় এখনও কল নেই, রানিং ওয়াটার নেই বালিগঞ্জে। এটা তো ভাবার বাইরে। এখানে তুমি বর্ষিয়ান নেতা, তৃণমূলের প্রবাবলি দ্য সিনিয়র মোস্ট নেতা, যে সুব্রত মুখার্জি ছিলেন, এখন নেক্সট সিনিয়র মোস্ট নেতা এখানে ইলেকশনের প্রার্থী। তো বালিগঞ্জের তো এরম হবার কথা নয়। তো সেই সব কিছু মূলে পাল্টানো দরকার, সরকারটাকে পাল্টান। আমাদের ইনফ্যাক্ট অনেকগুলো অ্যাডও বেরোচ্ছে এরকম, যে বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না, বয়ফ্রেন্ড না বদলে সরকার বদলান। আপনার দেখতে অসুবিধে হচ্ছে, চশমা না পাল্টে সরকার বদলান। মূল হচ্ছে এই সরকার না বদলালে পশ্চিমবঙ্গটা আর কিছু বাকি নেই। আমাদের ফ্রম স্ক্র্যাচ শুরু করতে হবে আমাদের যখন সুযোগ দেওয়া হবে। এই যে আপনি সিনিয়র নেতার কথা বললেন, আপনাদের অপোজিটে যে দাঁড়িয়েছেন, তিনিও একজন খুবই ওয়েল এস্টাবলিশড ফেস অফ পলিটিক্স। তো সেখানে কি একটা এস্টাবলিশড ফেস ভার্সেস নিউ ফেসের একটা লড়াই চলছে? সেখানে কি কতটা আশাবাদী আপনি? আমার সঙ্গে ওনার ভার্সেস লড়াই এটা নয়, এটা তৃণমূল ভার্সেস পদ্মফুলের লড়াই, ন্যায় ভার্সেস অন্যায়ের লড়াই, বা ইন দিস কেস আমি বলবো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এবং জোড়া ফুলের বিরুদ্ধে পদ্মফুলের লড়াই। তো এইখানে আমি একটাই বলতে পারবো, উনি বর্ষিয়ান নেতা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এই বর্ষিয়ান নেতা থেকে বালিগঞ্জ একটু সে সিঁদুরে মেঘ দেখে আর কি। কারণ সবচেয়ে বড় বর্ষিয়ান নেতা আমি এক্ষুনি যার কথা বললাম, উনি থাকা সত্ত্বেও বালিগঞ্জে আজও জল নেই। উনি থাকা সত্ত্বেও বালিগঞ্জের কলে জল নেই, রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। ও বর্ষিয়ান নেতা থাকা সত্ত্বেও একডালিয়ার পুজো হয় ঠিকই, কিন্তু রাস্তাঘাট খুঁড়ে শেষ করে ফেলেছে। ট্রাফিকের এই ট্রাফিক কনজেশন, পার্কিং,
যেটার জন্য ট্রাফিক কনজেশন হয় বাই লেনগুলোতে, সেইখানে পর্যন্ত সিন্ডিকেট হয়ে গেছে। তো এরকম অসংখ্য ইস্যু আছে বালিগঞ্জে, বর্ষিয়ান নেতা থাকা সত্ত্বেও সেগুলো 15 বছর ধরে সর্টেড আউট হয়নি, এবং ইচ্ছে ছিল না করবার। যদি ইচ্ছে থাকতো সুব্রত মুখার্জির হয়ে যেত। পেয়ারা বাগান, গরচা বস্তি, ওদিকে বেনিয়াপুকুর বস্তি, অসংখ্য বস্তি। আমরা বেসিক্যালি দুটো তিনটে নাম শুনতাম। যে মুসলমানরা এখানে থাকে, আমার অধিকাংশ এখানে বাসিন্দাই মুসলমান, তো যাদের তোষণ করে তাদের দুধেল গাই বানানো হয়েছে, তাদের জন্য তো এই সরকার কিছু করেনি। বর্ষিয়ান নেতা কিছু তো করেনি। তাদের যদি তুমি যাও, তুমি তো ভাববে অন্তত মুসলমান বস্তিতে ভালো থাকবে তারা, যেভাবে তোষণ করা হয়। কিন্তু তাদের সঙ্গে আর একটা গরচার বস্তির মধ্যে কোনো তফাৎ নেই। সেই নোংরা, সেই জল, মানে জল নেই, বালতি বালতি জল, এইটুকু সরু জায়গা, মানে সেখানে আমি যদি যাই তুমি ধরবে না, এবং তুমি যদি যাও ক্যামেরাম্যান ধরবে না। এই এত সরু গলি, সেখানে মানুষ অসুস্থ হচ্ছে, মানে রোগের জায়গা হয়ে আছে। সেখান থেকে মানুষ বেরিয়ে যে ট্রিটমেন্টের জন্য যাবে, পাঁজাকলা করে যদি কাউকে নিয়ে যেতে, জীবিত মানুষের কথাই বলছি, নিয়ে যাওয়া সম্ভব নয়। এইরকম একটা ডিসমাল জায়গা অবস্থায় পড়ে আছে বালিগঞ্জ। তো সেখানে একজন বর্ষিয়ান নেতা স্বর্গরত হয়েছেন, মাঝখানে আরেকজন সে গায়ক নেতা এসে খানিকটা গান গেয়ে কার্যকর্তাদের সঙ্গে গুচ্ছের ঝগড়াঝাটি করে তাদের অপমান করে আসতে, নিজেরই কার্যকর্তাদের অপমান করে চলে গেলেন, রাজ্যসভা পৌঁছে গেলেন। এখন আরেকজন বর্ষিয়ান নেতার ওপর ভরসা করবে বলে বালিগঞ্জ, আমার মনে হয় না। বালিগঞ্জে এবার যা পাঁক জমেছে, সিপিএম, তার আগে কংগ্রেস, এবং তারপরে তৃণমূলের ওপর যে কন্টিনিউয়াস ভরসা রেখেছিল, যে পাঁক জমেছে, সেই পাঁকে এবার পদ্ম ফুল। শাসক দল বরাবর বলে আসে যে বিজেপি বিভাজনের রাজনীতি করে, বা বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না, তা নিয়ে কি বলতে চান? বিভাজনের রাজনীতি অ্যাকচুয়ালি কে করে সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট ভালো বুঝে গেছে। আমরা কোনোদিনও বলিনি দাঁড়িয়ে যে 1 সেকেন্ড লাগবে একটা কমিউনিটিকে আরেকটা কমিউনিটির বিরুদ্ধে দাঁড় করে দিতে। আমরা কোনোদিনও বলিনি যে আমি আপনাদের পাশে আছি, আপনারা যান ওয়াকফ বোর্ডের জন্য আন্দোলন করুন। আমরা কোনোদিনও একটা কমিউনিটিকে বলিনি যে তোমরা তোমাদের পুজো বন্ধ করো, তার কারণ অন্য কমিউনিটি নামাজ পড়ছে বলে। আমরা কোনোদিনও কোনো কমিউনিটিকে বলিনি যে তোমরা তোমাদের রামনবমীর মিছিল বের করবে না, তার কারণ আরেকটা কমিউনিটি রমজান করছে বলে। এমন হবে আমাদের অন্য বিভিন্ন রাজ্যে, এমন হবে যেখানে যদি দুর্গাপুজোর বিসর্জনের দিন মহরম হয়, একই রাস্তা দিয়ে দুজন সমানভাবে যাবে, উইদাউট ডিস্টার্বিং দি আদার পারসন। সেই রকম রাজ্য হওয়া উচিত। সেই রাজ্য আমরা পশ্চিমবঙ্গে দেখি না। ছিল কিন্তু একসময়, এটা হয়েওছে। কিন্তু এই যে তোষণ করার ফল, আমাদের দোষ দিয়ে নিজেরা যে তোষণ করেছে, যাদের জন্য ডিভাইড করেছে বলে মানুষের ধারণা, তাদের জন্যও উন্নতি হয়নি। সো দেয়ারফর ডিভাইসিভ পলিটিক্স ওরা করে, আমরা করি না। আর বাকি যেটা আরেকটা ন্যারেটিভ হয়েছে, এটা ননসেন্স ন্যারেটিভ, যে আমরা এলেই নাকি মাছ ভাত বন্ধ করে দেবো, আমরা নাকি বাঙালি নই, আমরা নাকি বাঙালি, মানে বাংলা বুঝি না। ভাই, এইরকম বাংলা সত্যি আমি বুঝি না। যে বাংলায় কি শুভ নন্দন, হাম্বা রাম্বা কাম্বা এসব কি, এটা বাংলা ভাষা? ওপর থেকে তো রবীন্দ্রনাথ চমকে চমকে উঠছেন যে উনি একটা গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ পেয়েছেন, এখানে আরেকজন কথাঞ্জলি লিখেছে, এবং তার একটা আমি পড়িনি, যদিও শুনেছি। সিপিএমের লোকজন আবার সেগুলোকে আওড়ায় মুখস্থ করে। এই ভাষা বাংলার, বাঙালি অস্মিতার কথা বলে। আমরা এই সদ্য যে টেলিভিশনে দেখলাম মালদায় যে ঘটনাটা ঘটলো, অন্য রাজ্যের জাজ, তাকে আমরা কি ট্রিটমেন্ট দিলাম, যেখানে সারা দেশ জুড়ে বাঙালির অতিথি আপ্যায়ন একটা যশের ব্যাপার ছিল। সেখানে সবাই বলতো বেঙ্গলে যাচ্ছি, সেই মিষ্টি দই, সেই অতিথি আপ্যায়ন, ভাঁড়ে চা, এইগুলোই তো আমরা জানি বাঙালিয়ানা। কিন্তু এখানে আমি কোনোদিন কোনো পার্টিকে বলতে শুনিনি আমরাকে তৃণমূল, রামকৃষ্ণ পরমহংস তৃণমূল। আমি এরম জীবনে শুনিনি যে রামকৃষ্ণ পরমহংসদেবকেও তৃণমূল বানিয়ে দিল। উনি তো পারলে এইটুকু নেতাজি মুখ্যমন্ত্রীর বিশাল বড় ছবিতে, এটা বাঙালির সম্মান দেওয়া হচ্ছে। বাঙালির সম্মান দিয়েছিল সত্যিকারের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাঙালি হয়ে, খাদ্যরসিক হয়ে, এবং উনি যে সময়টা
উনি ব্রিটিশ ইন্ডিয়া যে মন্ত্রী ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সময়, তোমার মনে থাকবে উনি এন্টায়ার এই যে গ্রেট ফ্যামিন যেটা হয়েছিল, এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার উনি করেছিলেন। এবং তারপরেও পশ্চিমবঙ্গের বাঙালি যে গর্ব করে বলতে পারি আমরা যে আমরা ভারতবর্ষে থাকি, সেটা ওই বাঙালির জন্য। সেই বাঙালির উত্তরসূরি আমরা বাঙালি। তো সেজন্য আমাদের বাঙালিকে, কত বড় বাঙালি, আমাদের কম্পিটিশন করার দরকার নেই। উই আর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টি, এবং সেখানে শীর্ষে স্টার্টেড বাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার পিএ ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। তো সেই জন্য আমাদের বাঙালি নিয়ে আমাদের ওদের সঙ্গে কম্পিটিশন করার দরকার নেই। আমরা চিংড়ি মাছ খেতে ভালোবাসি, আমরা ইলিশ মাছ খেতে ভালোবাসি, আমরা মাছের ফ্রাই, আমি অন্তত ভীষণ মাছের ফ্রাই খেতে ভালোবাসি। এবার আজকে তোমার তাড়াহুড়োর মধ্যে আমি দুপুরবেলা খাওয়াই হলো না আমার। হ্যাঁ, লিটারালি আমার চিংড়ি মাছটা বাদ পড়ে গেল আজকে। বাকি আমার মানে আমাদের রাজ্য সভাপতি, ওনার মাংস ভাত ছাড়া রান্না হয় না। কই মাছ আমার ঠাকুরদাদা খেতে ভীষণ ভালোবাসতেন। তো এইসব মাছ থেকে, মাগুর মাছ দেখে আমরা বড় হচ্ছি, সেই মাছ আমরা এসে বন্ধ করে দিতে পারি কখনো? ইজ ইট পসিবল? আমি তো এই অদ্ভুত ন্যারেটিভ একমাত্র বলছে মুখ্যমন্ত্রী এবং তার দলবল, বিকজ তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। আদারওয়াইজ এই কথাগুলো বলার কোনো যুক্তি নেই। কালীপ্রসন্ন সিংহ এবং কাজী নজরুল ইসলামকে গুলিয়ে ঘেঁটে ঘ করে দিলেন মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের বর্ডার জানেন না। এটা কোথায়? ইতিহাস, ভূগোল সমস্ত গুলিয়ে ফেলে পশ্চিমবঙ্গের সঙ্গে শ্রীলঙ্কার বর্ডার করে দিলেন। আবার ওইদিকে নাকি পাকিস্তান, মাঝখানে ভারতবর্ষ উবে গেল। এই কী কথাবার্তা! এবং যে ভাষা উনি ব্যবহার করেন, মানে আমি তো আমার রুচিতে বাঁধে, আমি এগুলো রিপিটও করতে পারবো না। কাদের বিষয়ে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। একটা কোথাও তো তুমি পছন্দ নাই করতে পারো কাউকে, ইট ইজ ওকে, আমি সেখানে কিছু বলছি না। কিন্তু একটা তো মুখ্যমন্ত্রীর একটা র্যাঙ্ক, মুখ্যমন্ত্রীর একটা সম্মান, সে বলছে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্র। কী ভাষা! আমি এই বাংলা আমরা কেউ চাই না, বাঙালিরাও চায় না। যেখানে দৈনন্দিন মেয়েরা রেপড হচ্ছে, বাঙালি মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলছে ও ওরকম হয়ে থাকে, দুষ্টু ছেলেরা করে ফেলেছে, ও তো দেখো প্রেগনেন্ট কিনা, 14 বছরের মেয়ে অ্যাফেয়ার চলছে কিনা। এই পশ্চিমবঙ্গ আমরা চাই না। আমরা চাই যে পশ্চিমবঙ্গে আমরা স্বপ্নে দেখেছি যে পশ্চিমবঙ্গ জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির র্যাডক্লিফের সঙ্গে লড়ে র্যাডক্লিফ মিশন থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল বেঙ্গল থেকে। তুমি বলো উর্দু ভাষা, দাড়িভিটে উর্দু ভাষা পড়তেই হবে, এটা কোথায় লেখা আছে? ডেফিনেটলি অন্য ভাষা পড়বে। আজকে আমার মাদার টাং বাংলা, আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমার কনভেন্ট এডুকেট, আমি লোরেটো হাউসের মেয়ে, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখতেই হয়। কিন্তু আমার সমান রেটে তুমি এখানে দেখবে আমার সমান বাংলা বই আছে। আমি ভীষণ ভালোবাসি পড়তে, বাংলা পড়ি, বাংলা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল। থার্ড ল্যাঙ্গুয়েজ আমার হিন্দি ছিল। তো যারা উর্দু পড়তে চায় তাদের নয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হবে, বা মাদার টাং তাদের উর্দু হতে পারে, থার্ড ল্যাঙ্গুয়েজ উর্দু হতে পারে, কিন্তু উর্দুতেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে, এটা কোথায় লেখা আছে? বাংলা ভাষাটাকে বিভিন্ন রকম করে অ্যারাবাইজেশন করে, ইসলামাইটাইজেশন করে শেষ করে দিল বাংলা ভাষা। তারা আবার বাঙালির অস্মিতা বলতে আসে। তো এই ফলস ন্যারেটিভ নিয়ে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষ মানে এগুলো মনে রাখবে। আমি একটু আগে বললাম যে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1500 টাকা মহিলা নিরাপত্তা আরও কী করে জোরদার করা যায় আমাদের রাজ্যে? কি কি পরিকল্পনা আছে আপনার বা বিজেপির? না, আমি তোমরা ছিলে না ওটাতে, আমি চার্জশিট লঞ্চ করেছিলাম, তারপরে ম্যানিফেস্টো লঞ্চ করেছি স্পেসিফিক্যালি ফর বালিগঞ্জ। এবং আমি সেটাতে বলেছিলাম যে অসংখ্য জায়গায় আমি নিজে দেখেছি যে স্ট্রিট লাইট নেই, বা তুমি বস্তির মধ্যে, গলির মধ্যে ঢুকে গেলে সেখানে কোনো আলো নেই। আমার সঙ্গে একটা চ্যানেলের ক্যামেরা ছিল বলে সেই ক্যামেরায় আলোকিত হয়ে আমি ঢুকতে পেরেছিলাম। এবং সেখানে মুসলমান, সেখানে তো 3টে মেয়ে, তারা ভয় আড়ষ্ট হয়ে বসে আছে, কারণ এইটাই তাদের সিচুয়েশান। তার মানে এখানে আর কি হয় যদি অন্ধকার থাকে? তো সেই জন্য আমাদের ম্যানিফেস্টোতে দেওয়াই আছে যে একটা দুর্গাবাহিনী স্কোয়াড হবে, সেখানে স্পেশাল মানে একটা সেল হবে ফর উইমেন। এগুলো তো হবেই, ভালো বেটার লাইটিং হবে। এবং সবচেয়ে বড় কথা, বিজেপির মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা বেসিক সেন্সিটিভিটি রাখবে মহিলাদের প্রতি। কেউ বলবে না যে 8টার পর বাড়ি থেকে বেরোনো যাবে না, তার কারণ
প্রেজেন্ট যে মুখ্যমন্ত্রী, উনি আমি ব্যর্থ বলবো না, ওনার করার ইচ্ছেটুকু ছিল না মহিলাদের জন্য। এবং এছাড়াও অনেক অসংখ্য কেন্দ্রীয় প্রকল্প ঢুকছে, 1,500 টাকার যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আজকেই মাননীয় রাজ্য সভাপতি হেসে বলেছেন যে লক্ষ্মী তো ভাণ্ডার শেষ করে দিয়ে লক্ষ্মী চলে গেছে, কারণ লক্ষ্মী আর এদের সঙ্গে থাকবে না, লক্ষ্মীর মাকে ডেকে পাঠাতে হচ্ছে। অন্নপূর্ণার ভাণ্ডার থেকে আমরা 3,000 টাকা দেবো পার মান্থ, এবং তার সঙ্গে সঙ্গে অসংখ্য কেন্দ্রীয় প্রকল্প ঢুকছে মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য। এটাও আমার বলা খুব দরকার যে সার্ভাইকাল ক্যান্সার এর একটা ভ্যাকসিন বেরিয়েছে, এবং ক্যান্সারের ফ্রি টেস্টিং আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এবং আরও অনেক গাইনিক রোগ আছে মহিলাদের যেগুলো হয় সেগুলোর ফ্রি ট্রিটমেন্ট। প্রেগনেন্ট মহিলাদের 24,000 না 21,000, আমি এটা কনফিউশন হয়ে যাচ্ছে আমার, পার মান্থ পাবে প্রেগনেন্ট মহিলা যে মুহূর্তে নাম লেখাবে স্বাস্থ্যকেন্দ্রে, এবং সার্বিকভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলোর ইমপ্রুভমেন্ট হবে। এছাড়া আরও অসংখ্য প্রকল্প ঢুকছে। 4 তারিখে আমাদের রেজাল্ট বেরোবে, 6 তারিখে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার হবে। মুখ্যমন্ত্রী আমাদের বসবে রাইটার্স বিল্ডিংয়ে, নবান্নে আমরা যাচ্ছি না, রাইটার্স বিল্ডিংটাকে আমরা নতুন নামকরণ করছি শ্যামাপ্রসাদ ভবন হিসেবে, এবং ওখান থেকে যে মুখ্যমন্ত্রী বসবেন বিজেপির মুখ্যমন্ত্রী, সেটা তোমরা 6 তারিখে জানতে পারবে কে হবে। 10 তারিখের মধ্যে সোয়ারিং ইন, এবং তারপর থেকে রেড়ে করে পুরো দমে কাজ হবে, কারণ তোমরা জানো আমরা কথা দিয়ে কথা রাখি এবং আমরা সুপার স্পিডে কাজ করি অন্যান্য রাজ্যে। আপনি মালদার সম্পর্কেও কথা বললেন, শাসক দল বরাবর বলে এসছে যে এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপি ইচ্ছা করে করছে। এগুলো নিয়ে না আর বলতে ইচ্ছে করছে না। এখন যেখানে যা হচ্ছে সব বিজেপি করছে, এবং শুধু বিজেপি একা করছে তা নয়, যত রকম সেন্ট্রাল এজেন্সি আছে সেন্ট্রাল এজেন্সিকে দোষারোপ করতে করতে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে ছাড়লো না, রাজ্যপালকে পদ্মপাল বানিয়ে দিয়ে এখন কোথা থেকে মুখ্যমন্ত্রী এগুলো উর্বর মস্তিষ্ক থেকে বের করে আমি জানি না, যে ক্যাশ ডিস্ট্রিবিউশন হবে সেও নাকি আবার রাজভবনে। আমি এরম সত্যি শুনিনি, মানে উনি এরকম বিকট ছবি আঁকেন, অসম্ভব সুন্দর কবিতা লেখেন, এত প্রতিভা মানুষ কোথায় ধরে রাখবে। সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ওনার বিষয়ে নাই কথা বলা ভালো, উনি তো কনস্টিটিউশনের ওপরে, যেটা উনি বলেননি সেটা আমি বলছি। ভদ্র মানুষ তো স্বরাষ্ট্রমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী কনস্টিটিউশন কুটি কুটি করে ছিঁড়ে বিধানসভা ভেঙে বিধানসভায় ঢুকে সেখান থেকে রাজ করছে, সেই মুখ্যমন্ত্রীর পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে। এইবার অন্নপূর্ণা শুধু নয়, মা দুর্গা স্বয়ং, যে মা দুর্গাকে দিয়ে স্যালিউট দিয়ে রেড রোড দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে কৈলাসে শিবের কাছে যাবার আগে মুখ্যমন্ত্রীকে স্যালিউট দিয়ে যেতে হয়, সেই মা দুর্গা আর এগুলো সহ্য করবে না। এইবার আগামী যে পুজো আসছে সেখানে মা দুর্গাকে স্যালিউট দিতে হবে না, সুন্দর ব্যবস্থা হবে সব কিছু, এবং ভালোভাবে সসম্মানে মা দুর্গাকে আহ্বান করে দুর্গা পুজো হবে। রাজনীতির কথার ফাঁকে বারান্দায় একটু হালকা আড্ডা মারতে এসেছি আমরা। দিদি বড্ড রেগে গেছিল যে আমার জন্য দিদি আজকে চিংড়ি মাছ খেতে পারেন, বাদ চলে গেছে, চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও আমি রোজ খাই না, আজকে আমার প্ল্যান করেছিলাম খাবো। মানে আপনার প্ল্যানটা কি পুরোপুরি ভেস্তে দিয়েছি? এমনি নর্মালি কি খাওয়া হয় যখন সকালবেলা প্রচারে বেরানো হয়? আমার ভীষণ রেস্ট্রিক্টেড ডায়েট, আমি এনিওয়ে একটা ডায়েটে চলে, আমার বুঝতেই পারছো আমার চেহারা দেখে, কিন্তু এখন আমি অ্যাকচুয়ালি খাচ্ছি, সকালে 3টে এগ হোয়াইট খাই আর একটা স্মুদি খাই, সেটাতে দই আর পেঁপে আর বিভিন্ন ফ্রুটস দিয়ে, চিয়া সিড এখন তো এইসবগুলোই খেতে হয়, এটা খাই, আর সারাদিনে আর কিছু খাই না। আর আরও 3টে আমার সাপ্লিমেন্ট চলে, তো সেটা একটা জলে গুলে, একটা এমনি পাউডারের মতন, আর আরেকটা এখন খেলাম কফির ফ্লেভারও না, লাইক আ চকলেট ছোটো একটা, এইটুকুখানি খেয়ে নিই, এইটুকু। আজকে আমি ভেবেছিলাম একটুখানি দুপুরে বসে খাবো, কিন্তু ডাইনিং টেবিলের একেবারে বিপরীতে রয়েছে একটা বুক শেলফ এবং বিভিন্ন রকমের বই রয়েছে, যেখানে রান্নার বইও কিন্তু আমি দেখেছি আছে। হ্যাঁ, রান্না বান্না কি করা হয়? ভীষণ রকম রান্না করি আমি, ইনফ্যাক্ট আমার ছেলে সার্টিফাই করেছে দ্যাট আই এম আ গুড কুক, তো ওর জন্য সবই, আমার কিন্তু কোনো কুক নেই, আমার একজন আছে হেল্পিং আছে, বাড়ির কাজ টাজ করে দেয়, ওই একটুখানি কুটে টুটে দেয়। রান্নাটা থেকে বেস্ট রান্না কি হাতের? এটা বোধহয় আমার ছেলে বেটার বলতে পারবে। আমি বিভিন্ন রকম আলুর দম করি, আলুর তরকারি করি,
মাটন বিভিন্ন রকম 2-3 রকম মাটন করি। চিকেন তো আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে। সেই রান্নার বইয়ের মধ্যেও কবিতার বইও রয়েছে, রামায়ণও রয়েছে, ভগবদ্গীতাও রয়েছে। তো কবিতা কি হয়। একটা ছোট্ট আবৃত্তি কি শুনতে পারি আমরা? বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ বেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। শত কোটি সন্তান যার, ডাকে উঠছে আমার দেশ। এবং এটা আরও চলছে ইতিহাস, মানে বঙ্গের ইতিহাস কী কী ছিল, মানে পশ্চিমবঙ্গ কেন, পুরো মানে আনডিভাইডেড বেঙ্গল কী ছিল। যদিও মাতর দিব্য আলোকে, এটা লাস্ট 4টে লাইন বলছি। যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, আমরা ঘুচাবো মাতর কালিমা, মানুষ আমরা নহিত মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। প্রার্থীর পায়ে পায়ে, একেবারে প্রার্থীর রোড শোতে আজকের প্রার্থীর পায়ে পায়ের মুখ বালিগঞ্জের বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা। আমরা ওনাকেই চাই। দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি বালিগঞ্জের সাথে অতপ্রতভাবে জড়িত। 2011-তে উনি দাঁড়িয়েছিলেন, উনি যেতে পারেননি। তারপরে উনি দ্বিতীয়বার আবার বিজেপির প্রার্থী হয়েছেন। আমরা ভীষণভাবে খুশি। সকলেই চাইছে এবার একটি পরিবর্তন হোক, এবং তার জন্য একমাত্র ডক্টর শতরূপাকেই সকলে বিশ্বাস করছে এবং মনে করছে যদি বালিগঞ্জের উন্নতি কেউ করতে পারে সেটা ডক্টর শতরূপাই করতে পারবেন, বিশেষ করে যেহেতু উনি এখানকার ভূমিকন্যা, এখানকার ঘরের মেয়ে। রোড শোতে ডক্টর শতরূপা, তবে রোড শোতে কেমন মানুষের উচ্ছ্বাস দেখছেন সেই নিয়ে কথা বলবো তার সঙ্গে। শতরূপাদি, মানুষের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে বিজেপির অবস্থান এবার বাংলায় কিরকম? দেখো না, তোমরা নিজেরাই দেখো, তোমরা তো ঘুরছো, পাল্টা স্লোগান রাস্তা থেকে কিরম আসছে, এত গান, এত ড্রাম চলছে, তাও ওরা জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় বলছে। তো এটা ভেরি অবভিয়াস যে পদ্মফুলই ফুটতে চলেছে। জিতলে প্রথম 100 দিনে কোন কাজটা করবে? আমি বললাম তোমাকে আরবান রিজুভেনাইজেশন। প্রথমেই হচ্ছে যে বুস্টার পাম্প স্টেশনিংগুলো, যেগুলো ড্রেনেজ বন্ধ আছে, সেগুলো ক্লিয়ার করতে হবে। বাকি আমার মনে হয় ইমিডিয়েটলি কিছু বস্তিতে কাজ আছে, সিভিক কাজ বেশ কিছুটা আছে। মানুষের উদ্দেশ্যে এটুকুই বলবো, অনেক তো দেখলেন বর্ষিয়ান নেতা, বাইরে থেকে আসা লোকজন, অন্য জেলার, অন্য বিধানসভার লোকজন। এবার বালিগঞ্জের নিজের মেয়েকে সুযোগ দিন। বালিগঞ্জ ছেড়ে যাব না, কারণ বালিগঞ্জেরই মেয়ে, বালিগঞ্জেই জন্ম, বালিগঞ্জে বড় হয়ে ওঠা। আপনাদের ব্যথা, আপনাদের কষ্ট আমি অনুভব করি, আমি করতে পারবো, আপনাদের জন্য সুযোগটা দিতে হবে। আজ আমরা প্রার্থীর পায়ে পায়ে ঘুরলাম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। আজকের প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা। তবে কালকে প্রার্থীর পায়ে পায়ে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকুন কলকাতা টিভি। কলকাতা টিভি, রাত 3, 7।